প্রিয় দর্শক, আজ কথা বলবো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তনের ক্ষেত্রে প্রগতিশীল থেকে রক্ষণশীলতার দিকে যাওয়ার পাল্লা ভারী। এটা হতে পারে ক্ষমতার লোভে। এর উদাহরণ যদি আমরা দেখি, আমাদের ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে ব্রিটিশ খেদাও মুভমেন্টটা ছিল, যেখানে গান্ধীজি নেতৃত্বে ছিলেন শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু একসময় নেতাজি সুভাষ বসু চেয়েছিলেন না, প্রয়োজনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন হবে, এবং তিনি সেই প্রস্তুতিও নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দিব, যার প্রমাণ আজাদি ফোর্স গঠন করেছিলেন। যাই হোক, মূল আলোচনায় আসি। এই যে গান্ধীজির সাথে যারা সহযোগিতা করেছিলেন, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাজি, আরও আছেন অনেকেই, আজাদ সাহেব, তারপর প্যাটেল মহোদয়, আরও অনেকে। তো আমি শুরুতেই দুজনের কথা বলবো। দ্বিজাতিত্বের ভিত্তিতে যখন দেশ বিভাগ হয়, জওহরলাল নেহরু এবং মোহাম্মদ আলী জিন্না দুজনেই অসাম্প্রদায়িক মানুষ, কিন্তু ক্ষমতার লোভে তারা ধর্মীয় প্রতিনিধি হয়ে দুই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তাহলে আমরা কি দেখলাম? প্রগতিশীল রাজনীতি থেকে ওনারা রক্ষণাত্মকশীল রাজনীতির দিকে কিছুটা ঢেলে পড়লেন। যদিও বঙ্গবন্ধুর অবস্থাটা ছিল ভিন্ন। বঙ্গবন্ধু কিন্তু মুসলিম লীগ ভেঙে আওয়ামী লীগ করেছিলেন। এটা একটু ব্যতিক্রম উদাহরণ, যা বলা যায় রক্ষণশীলতার থেকে প্রগতিশীলতার দিকে আসা। এরপর আমরা কি দেখি? আমরা যদি দেখি আমাদের নিজেদের দেশে, যেমন গোলাম আজম সাহেব, তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির এজিএস প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃত্বে, কিন্তু একসময় তিনিও ধর্মীয় সংগঠনের দিকে ঝুঁকে পড়লেন। তারপর আমরা দেখলাম বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি ওআইসির মেম্বারের দিকে ঝুঁকে পড়লেন। এরপর দেখলাম আমরা জিয়াউর রহমান, তিনি তো আর্মির লোক, তখনকার সময়ে যাদেরকে অসাম্প্রদায়িক চেতনার একদম প্রথম সারির মনে করা হতো, তিনিও ক্ষমতায় এসে ধর্মীয় সেন্টিমেন্টে সংবিধান পরিবর্তন করলেন। তারপরে এরশাদ সাহেব, ওনারাও বেশ পোশাক আশাকে অসাম্প্রদায়িক ছিলেন, কিন্তু ক্ষমতার লোভে উনিও সংবিধানকে ধর্মীয় সেন্টিমেন্টে পরিবর্তন করলেন। তারপরে আমরা দেখলাম শেখ হাসিনা এবং খালেদা জিয়া, ওনারাও নির্বাচন আসলে পরে ওনাদের যে প্রচারণার কৌশল, এখানে ধর্মীয় দুর্বলতা লক্ষ্য করা যায়। এরপর যদি আমরা দেখি বিএনপির কথাই যদি বলি, বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা, তারা বেশিরভাগই বামপন্থী রাজনীতিবিদ থেকে বা সাবেক ছাত্রলীগ থেকে বিএনপিতে গিয়ে এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। সর্বোপরি যদি আমরা আমাদের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে দেখি, বা আসিফ নজরুল সাহেব এবং রেজওয়ানা আপা, ওনাদের ব্যক্তিত্ব যদি আমরা দেখি, ওনারাদের যে বক্তব্যগুলো আমরা শুনেছি, এতদিন লেখালেখি দেখেছি, ওনারা চরম অসাম্প্রদায়িক। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো সমকামিতাকেও সমর্থন করেন, যা আমাদের সংস্কৃতিতে এখনো ওইভাবে গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু আমরা দেখলাম কি, ক্ষমতার লোভে ওনারাও এসে যারা ধর্মীয় গুড়া, তাদের সাথে
হাত মিলালেন বা রক্ষণশীল যারা তাদের সাথে সুরে সুর মিলিয়ে চলার চেষ্টা করছেন। এই যে গণতন্ত্রে প্রগতিশীল রাজনীতি থেকে রক্ষণশীল রাজনীতির দিকে যাওয়ার প্রবণতা, ইহা একটা সময় আমাদের সমাজে বিভাজনের মাত্রা চরমভাবে বিস্তৃতি ঘটাবে এবং এই চরম বিস্তৃতির ফলে গণতন্ত্র মূল্যহীন হতে পারে। আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। বিচ্ছিন্নতাবাদ মানুষের মধ্যে একটা ডিসঅর্ডারের সৃষ্টি করে। তখন সমাজে কোনো নীতি, নৈতিকতা, আইনের শাসন থাকে না। তাই আমি মনে করি যে আদর্শই করেন না কেন, ক্ষমতার লোভে আদর্শচ্যুতি সমাজে চরম ক্ষতি করে। ইভেন আমরা যদি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের অবস্থা দেখি, উনিও এক সময় ডেমোক্রেট করতেন, তারপর পার্টি পরিবর্তন করলেন, এখন রিপাবলিকানের মনোনীত হয়ে 3 বার নির্বাচন করলেন, 2 বার প্রেসিডেন্ট হলেন। তাও এই দেশের পার্টিগুলার আদর্শের পরিবর্তন এত বিপরীতমুখী না, কিন্তু ভারত উপমহাদেশের পার্টিগুলার নীতি নৈতিকতা অনেকটা বিপরীতমুখী, সাংঘর্ষিক। তাই এই অবস্থায় যদি ডিগবাজি দেওয়ার প্রবণতা বন্ধ না হয় এবং ক্ষমতার লোভে আদর্শের সাথে আপোষ করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চিন্তা করা হয়, তাহলে সমাজে সাময়িক উন্নতি বা সাময়িক কোনো অর্জন দেখালেও দীর্ঘমেয়াদী একটা বিসর্জনের সম্ভাবনা থাকে। তাই আসুন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই যে ক্ষমতার লোভে আদর্শিক রাজনীতির বিচ্যুতি, ইহা থেকে আমরা একটু দূরে থাকি, নিজে এবং অন্যকেও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।